সালাম আলাইকুম সবাইকে। জিএসটি এমসিকিউ বুস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা সরলরেখা চ্যাপ্টারের মধ্যে ছিলাম। সরলরেখা চ্যাপ্টার থেকে মোট ৮ টা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আসছি। যে টপিকগুলা থেকে বিগত বছরের প্রশ্ন বারবার আসে। ১ম ক্লাসটাতে আমরা সেই ৮ টা টপিকের ১ম ৪ টা টপিক অর্থাৎ ঠিক ক্ষেত্রফল সংক্রান্ত পর্যন্ত শেষ করছিলাম। আজকের ক্লাসে আমরা শেষের ৪ টা টপিক অর্থাৎ সমীকরণ, ঢাল ইত্যাদি এগুলো শেষ করার চেষ্টা করব। প্রত্যেকটা টপিকের গঠন এরকম যে ফার্স্টে আমরা টপিকের কনসেপ্টটা বুঝি। সেই কনসেপ্টটা বুঝে সেই কনসেপ্টের আলোকে টেস্টে ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেন গুলাকে আমরা একটু এনালাইসিস করার চেষ্টা করি। কঠিন প্রশ্ন হলে কেমন হতে পারে, সহজ প্রশ্ন হলে কেমন হতে পারে, আমরা সব ধরনের কোয়েশ্চেনই দেখার চেষ্টা করতেছি। সমস্যা নেই। চলো শুরু করি। আমাদের আজকে অর্থাৎ পরের যে টপিক থেকে আমরা শুরু করার কথা সেটা হচ্ছে ঢাল, সমরেখ, সমবিন্দু। হ্যাঁ, দেখেন ঢাল নিয়ে অনেক কনসেপ্ট আছে। অর্থাৎ ঢাল নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো জিনিস বলতে হয়। ১ম কথা, তুমি ২ টা বিন্দু যদি দেওয়া থাকে, তার মাঝখানে কিভাবে ঢাল নির্ণয় করতে পারো? A বিন্দু এবং B বিন্দু। ২ টা বিন্দুকে মিলে একটা সমীকরণ জানি, ২ টা বিন্দুকে মিলে একটা ঢালও আমরা বের করতে পারি। ধরো ১ম বিন্দু যদি হয় x1, y1, দ্বিতীয় বিন্দু যদি হয় আপনার x2, y2, তাহলে AB রেখার ঢাল আমরা খুব সিম্পল ভাবে সেই নবম দশম শ্রেণী থেকে শিখে আসছি। ঢাল M ইকুয়াল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর্ভাগ ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ y2 মাইনাস y1, x2 মাইনাস x1। শুধু এতটুকু না, এই ঢাল কথাটার মানে কি? ঢাল কথাটার তাৎপর্য বুঝতে হবে। ঢাল বলতে বোঝায় কোন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঠিক কি পরিমাণ কোণ তৈরি করে সেটাকে। মনে করো কোন একটা সরলরেখা আছে, এটা হচ্ছে আমার কোনো একটা এক্সিস। ইমাজিন করো এটা হচ্ছে y। আমরা কোনো একটা সরলরেখা কল্পনা করি যে এটা হচ্ছে আমাদের কোনো একটা সরলরেখা। এটা হচ্ছে সরলরেখা কল্পনা করলাম। সি সি বা এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ এই পজিটিভ এক্সিস এর সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি ঢাল। অর্থাৎ আমার এই এ বি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা পরিমাণ কোণ তৈরি করে, সেই কোণের ট্যানজেন্ট কে আমরা বলতে পারি ঢাল। m ইকুয়ালস টু হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে এই ট্যান থিটা, তাহলে এই থিটা থেকে বুঝতে পারতেছো কোন একটা সরলরেখার ঢালের মান যদি ধনাত্মক হয় কিংবা সূক্ষ্ম কোণ হয়, তাহলে বুঝতে হবে সরলরেখাটা ডান দিকে হেলে থাকবে। ঢালের মান যদি স্থূল কোণ হয় তাহলে সরলরেখার থিটার মান বাড়তে এইভাবে চলে যাবে। তখন বুঝতে হবে ঢালটা বাম দিকে হেলানো। ঠিক আছে? দেখা যাচ্ছে ছোট কিছু কথাবার্তা বলা হয়। যেমন m ইকুয়াল টু যদি ধনাত্মক হয়, m ধনাত্মক অথবা থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে ঢাল হচ্ছে সূক্ষ্ম কোণ হলে ঢাল বামে হেলানো। বা আমরা বলতে পারি ঢালটা হচ্ছে ডান দিকে হেলানো, বামে না। এই হেলানো, ডানে হেলানো থাকবে। আর যদি উল্টাটা করি, ঢালের মান যদি আমার ঋণাত্মক হয়ে থাকে অর্থাৎ থিতার মান যদি স্থূল কোণ হয়, স্থূল কোণ থাকে, তাহলে আমরা বুঝতে হবে সরলরেখাটা আমার বামে হেলানো থাকবে। ওকে? ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা শোনো, সেটা হচ্ছে যে কখনো দেখা থাকে যে কোনো একটা সরলরেখার ঢাল দেওয়া থাকে, সমীকরণ জানতে চায়। ঢাল বিশিষ্ট সাধারণত একটা সমীকরণ আমাদের কাছে আছে এবং সেটা হচ্ছে y equals to mx plus c। এটা বেশ ভালো একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমরা একটু প্লটটা ট্রাই করি। y equals to mx plus c এই সরলরেখাটা কি মানে করতেছে, এটার মিনিং কি? y equal to mx plus c সরলরেখার ঢাল হচ্ছে m, c হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ। অর্থাৎ আমি যদি ঠিক আমাদের সরলরেখাটারে এই পজিশন থেকে কিছুটা উপরে তুলে নেই, ওকে? দেখো একটু জাস্ট সরিয়ে দিচ্ছি তাকে তার অবস্থান থেকে। ওকে? এবার যদি আমাদের সরলরেখাটা দেই ঠিক কিছুটা উপরে নিয়ে যাই, তাহলে দেখো সেটা y অক্ষের পরিবর্তিত মান হচ্ছে কি c। এই সরলরেখাটা আমার কিছুক্ষণ পূর্বে কোথায় ছিল? এই বরাবর ছিল না? এই বরাবর ছিল। আমি বললাম কি তাকে কিছুটা প্যারালালি শিফট করে নিয়ে আসছি অর্থাৎ তাকে নতুন অবস্থানে নিয়ে আসছি। যখন সে মূলবিন্দুগামী ছিল তখন y অক্ষের কোন প্রকার খন্ডিতাংশের মান ছিল না। y অক্ষের খন্ডিতাংশের মান c ছিল 0। বাট এখন যখন সরলরেখাটা আমি কিছুটা উপরে নিয়ে আসছি, এখন সরলরেখাটার y অক্ষ বরাবর খন্ডিতাংশের মানটা কত আসতেছে? c। y অক্ষের খন্ডিতাংশের মান যদি c হয় তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে y equals to mx plus c। আর যদি সরলরেখাটি মূলবিন্দুগামী হয় অর্থাৎ y অক্ষের কোন প্রকার খন্ডিতাংশ না থাকে, সেক্ষেত্রে সরলরেখাটা হচ্ছে y equals to হচ্ছে m x। এই সিম্পল কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। খুব চাপের কিছু না। ২ টা বিন্দু দেওয়া থাকলে কিভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি, সেটা কিভাবে কোণের সাপেক্ষে ঢাল নির্ণয় করতে পারি বুঝতেই পারতেছো। যেই কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিক, অন্য কোনো অ্যাঙ্গেল না কিন্তু ঋণাত্মক দিক না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করবে সেই কোণের ট্যানজেন্টটাকে আমরা বলতেছি ঢাল। আবার কখনো সমীকরণ থেকেও ঢাল বের করতে বলা হয়। এই কয়েকটা জিনিস আমাদের একসাথে কানেক্টেড করে এমসিকিউ দেওয়া হয়। আমরা কিছু কোশ্চেন দেখবো। কোশ্চেন দেখলে তোমাদের ব্রেইনটা ক্লিয়ার হবে। চলো শুরু করি।
ওকে। দেখো এখানে বলা হইতেছে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আচ্ছা, যদি কখনো ঢাল দেওয়া থাকে তবে আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথম দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি। একটা সরলরেখার ঢাল যদি হাফ হয় অপর সরলরেখার নতি, নতি যে কথা আর ঢাল একই কথা। কেমন? তাহলে আমরা যদি চিন্তা করে দেখি ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, AB সরলরেখা। অ্যান্ড এটার পাশে আরেকটা সরলরেখা হচ্ছে ধরো এদিকে আরেকটা সরলরেখা গেছে। ধরো এটা হইতেছে আমাদের CD সরলরেখা, CD সরলরেখা। এবার এই CD সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হইতেছে থিটা। যদি প্রথম রেখার ঢাল হয় M1, দ্বিতীয় রেখার ঢাল হয় M2, তাহলে M1 এবং M2 এর সাপেক্ষে আমরা চাইলে তাদের মধ্যবর্তী কোণ নিয়ে আসতে পারি। দুইটা রেখার ঢাল জানা থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। সেটা হচ্ছে tan theta equals to M1 minus M2, 1 plus minus M1 into M2। যদি সূক্ষ্মকোণ বলা হয় তাহলে প্লাস নিয়ে কাজ করবা, স্থূলকোণ বলে মাইনাস নিয়ে কাজ করবো। কেমন? যেহেতু আমার এখানে সূক্ষ্মকোণ বলা হয়েছিল তাই আমি এখানে প্লাস নিয়ে কাজ করবো, অর্থাৎ এই মাইনাসটাকে আমি ছেড়ে করে দেবো, সরাই দিলাম। তাহলে না, এবার কাজ করে দেখেন ভাইয়া মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান ছিল 45 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি tan 45 equals to হচ্ছে প্রথম রেখার ঢালটা হাফ, দ্বিতীয় রেখার ঢালের মানটা আমাকে জানতে হবে এবং আমরা এভাবে চাইলে M2 এর মানটা নিয়ে আসতে পারি। তো সলভ করো m এর মান 1, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস M2 by 2 equals to half minus M2। আমরা M2 কে বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 3 by 2 M2, আর এপাশে চলে গেলে half minus 1 মানে minus half, and M2 এর মান হতেছে আমার minus 1 by 3। I guess this is the right answer। তো minus 1 by 3 হচ্ছে আমাদের ঠিক অপশনের 2 নম্বর। তোমরা বুঝতেছো তো ভাইয়া না? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ২ টা সরলরেখা যাদের যদি ঢাল হয়ে থাকে M1, M2, তাদের মধ্যবর্তী কোণ থিটা বের করার সীমাটা হচ্ছে এই যে এইটা। এই ইকুয়েশনটা জরুরি। এখানে প্লাস মাইনাস কখন ইউজ করা হয়? প্লাস দিয়ে যখন সূক্ষ্মকোণ নির্দেশ করে, সূক্ষ্মকোণ নির্দেশ করে ছোট কোণ, আর মাইনাস দিয়ে কখন? যখন স্থূলকোণ নির্দেশ করে। স্থূলকোণ নির্দেশ করলে আমরা মাইনাসটা দিয়ে কাজ করি। ওকে? জিএসটি ২৩-২৪ এ আসা কোয়েশ্চেন ছিল এটা। পরের কোশ্চেনের দিকে তাকাবো। আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে আ এই রেখাটা y অক্ষের সাথে যে পরিমাণ কোন কোণাকার মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এই রেখাটা লেখার চেষ্টা করি, রেখাটা হচ্ছে আমাদের √3y minus x plus 5 equals to 0। একটু মনোযোগ দিবেন। আমরা সরলরেখাটা সাজায় লিখি। আমরা সরলরেখাটা এই অক্ষের সাজাবো। y equals to mx plus c ফর্মে সাজায় রাখবো। এটা যদি আমি এই ফর্মে সাজাই তাহলে হইতেছে কি √3y equals to x minus 5। ঠান্ডা মাথায় বুঝিও। এখানে y এর সহগ ছিল 1, তাহলে আমরা এখানে y এর সহগটাকে ফ্রি করার জন্য 1 করার জন্য √3 দ্বারা ভাগ করব। 1 by √3 into x minus 5 by √3। দেখো ভাইয়া আমার এখানে জাস্ট y অক্ষের সাথে যে পরিমাণ কোণ তৈরি করে সেটা বের করতে হবে আমাকে। অর্থাৎ কোণ তৈরির বিষয়টা কেবলমাত্র ঢালের সাথে ইন্টারকানেক্টেড। তাহলে আমি যদি ঢালটা নিয়ে আসতে পারি, আমি বলতে চাচ্ছি যে তুমি যদি তোমার এই পাওয়ার রেখাটাকে এইটাকে জাস্ট এইটার সাথে একটু কম্পেয়ার করতে পারো তাহলে তো সিম্পলি তুমি ঢালের মান পেয়ে গেছো। এখানে y এর সহগ 1 বানানোর পরে x এর সাথে যেই সহগটা থাকে সেটা আমরা কি বলি m। এখানে x এর সাথে কি আছে 1 বাই √3, তাহলে আমরা বলতে পারি m এর মান হচ্ছে 1 বাই √3। ঢাল ছিল কোন একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান। তাহলে x অক্ষের ধনাত্মক দিকে যদি কোন পরিমাণ যদি থিটা হয় তাহলে আমার এখানে m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 1 বাই √3, which means থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এন্ড তোমরা অনেকেই দুঃখের বিষয় হচ্ছে চাপের সাথে এই 30 ডিগ্রিটাকে দাগিয়ে দিবা এবং এখানে পুরো ভুল হয়ে যাবে। এটা করা যাবে না তো। x অক্ষের সাথে উৎপন্ন কোণ জানতে চাই না। এটা যে y অক্ষের সাথে উৎপন্ন কোণ। অর্থাৎ জানি যে y এর সাথে কত কোণ তৈরি হবে। এমন না যে পোলাপান এই জিনিসটা বুঝে না। x অক্ষের সাথে উৎপন্ন কোণ 30 হলে y এর সাথে উৎপন্ন কোণ হবে 60। এটা যে বুঝে না এমন না। তোমরা সবাই এটা বুঝো। জাস্ট আমাদের সাথে ল্যাকিংসটা হইতেছে পরীক্ষা হলে হয় আমরা একটু এদিক সেদিক অন্যমনস্ক হয়ে যাই। চাপে থেকে অন্য কিছু চিন্তা করতে থাকি। এটা করা যাবে না। এট লিস্ট এই টাইপের ভুল যেগুলো তুমি পরীক্ষার হলে করবা সেগুলো চেষ্টা করো বাসায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভুল করে সতর্ক হয়ে যাওয়া। এটাই তো। চলেন আমরা পরের অংশটাতে যাই। পরের অংশটাতে বলতেছে যে যদি ৩ টা বিন্দু কোন একটা সরলরেখার মধ্যে অবস্থান করে তবে n এর মান কত? এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছিল ১৯-২০ সেশনে আসা একটা কোয়েশ্চেন। ৩ টা বিন্দু, বিন্দু ৩ টা কে সরলরেখার মধ্যে অবস্থান করেছে তবে n এর মান নির্ণয় করো। ওকে। তাহলে বিন্দু ৩ যদি একটা সরলরেখার মধ্যে অবস্থান করে তার নাম আমরা বুঝি। এটা হচ্ছে ধরেন প্রথম বিন্দু। বিন্দুটার নাম হচ্ছে n, 21। কারণ দ্বিতীয় বিন্দুটা B, সেটার মান হচ্ছে 2, 9 স্থানাঙ্ক কি?
তৃতীয় বিন্দুটা হচ্ছে সি, যেটার স্থানাঙ্ক হচ্ছে -1,0। বিন্দু ৩ টা একটা সরলরেখাগামী হইলে, মানে একই বিন্দুগামী বা একটা সরলরেখাগামী হইলে ৩ টা বিন্দু আমরা সমরেখা বলে থাকি। সমরেখা বিন্দুর ঢাল ত্রয় পরস্পর সমান। অর্থাৎ এবি রেখার ঢাল যা হবে, বিসি রেখার ঢাল কি হবে তাই হবে। কারণ ঢাল হচ্ছে আল্টিমেটলি ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণ। রেখা যদি সেম থাকে, উৎপন্ন কোণ নাকি সেম থাকবে না। তাহলে আমরা বলতে পারি যে এই ৩ টা বিন্দুর ঢাল পরস্পর সাপেক্ষে সমান। তাহলে আমরা ঢালের কনসেপ্ট দিয়ে ম্যাথটা করতে পারি। আমরা বলতে পারি m of AB equals to m of BC। এবি রেখার ঢাল একটু আগে শিখেছি, কোটি দ্বারা অন্তর ভাগ ভুজ দ্বারা অন্তর, অর্থাৎ 9 - 21 2 - 10। এর সাথে সেম কথা, কোটি দ্বারা অন্তর ভাগ ভুজ দ্বারা অন্তর 0 - 9 -1 -2। তাহলে কত আসবে তো করে? ওপরে আসবে মাইনাস ৫ লাগলে -12, নিচে আসতেছে 2 - 9, নিচে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেলে ৯, উপরে আসছে -9, নিচে আসছে -3, এটা হয়ে যাবে 3। তাহলে যদি কাটাকাটি করি আমরা পাইতেছি -12 into 6 -3n। তাহলে 3n equals to 11, n এর মান হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে উত্তর। এই ম্যাথটা যদি শুধুমাত্র এই একটা প্রসেসে করা যায় এমন। ৩ টা বিন্দু যদি সমরেখা হয়, তাহলে তাদের বিন্দু ৩ টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ০ হবে। চিন্তা করে দেখো ৩ টা বিন্দু এক সরল রেখায় আছে। সেখানে কি তারা কোন প্রকার ত্রিভুজ গঠন করতে পারবে? কোনভাবেই করতে পারবে না। যেহেতু ত্রিভুজ গঠন করতে পারবে না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হয়ে যাবে? ০ হয়ে যাবে। তাই সমরেখা হইলে আমরা ক্ষেত্রফলের মান ০ ধরে আমরা করতে পারি। অর্থাৎ এভাবে বলতে পারি যে হাফ ইনটু ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা করো n2 - 1 21 9 0 1 1 1। এই পুরোটা 0। একটা কথা বুঝিও, এই এপাশে ডান পাশে যদি 0 থাকে, তাহলে বাম পাশে হাফটা ওই পাশে গুণ হয়ে কত হয়ে যাবে? ০ হয়ে যাবে। যদি আমরা এটা ডাইরেক্ট নির্ণায়ক করি, নির্ণায়ক করলে আমার n এর মানটা কত আসবে? ৬ আসবে। তোমাদের কাছে যেইটা কমফোর্টেবল মনে হয়, যেটাতে টাকাটা করতে পারো মনে হয় সেটা দিয়ে নেওয়ার চেষ্টা করবে। ২ টা মেথডই আমি জানাইলাম। দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে x প্লাস y সরলরেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এটা জাতীয় কাজী নজরুল ইউনিভার্সিটিতে আসছে কোন ইউনিভার্সিশনে x প্লাস y সরলরেখা x প্লাস y ইকুয়ালস টু 0। আমরা যদি এটারে y ইকুয়ালস টু mx প্লাস c তে কনভার্ট করি, তাহলে আমরা পাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস x প্লাস c তো নাই 0। তাহলে বোঝো ভাই x এর সবথেকে ঢাল না, তাহলে এখানে ঢালের মানটা কত? -1। ঢালের মান -1 মানে tan থিটা ইকুয়ালস টু কত আসতেছে? -1। tan থিটার মান ঋণাত্মক। বলছিলাম না? ঢাল ঋণাত্মক হওয়া মানে সরলরেখা কোথায় থাকবে? বাম দিকে হেলে থাকবে। থিটার মান কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি থিটা ইকুয়ালস টু হইতাছে আমার ১৩৫ ডিগ্রি। তোমরা অনেকে বলবা যে ভাইয়া থিটার মান তো -৪৫ হয়। একটু মনোযোগ দিয়ে ক্লাসের প্রথম কথাটা একটু মনে করো যে ঢাল যদি ঋণাত্মক হয় থিটার মান কি হয়? স্থূলকোণ হয়। কারণ রেখাটা আমার কোন দিকে বেঁকে যায়? হাতের বাম দিকে বেঁকে। বুঝতেছেন আমার কথা? তাইলে যেহেতু এখানে স্থূলকোণ একমাত্র ১৩৫ আছে, যেটার মান -1 হয়। tan ১৩৫ এর মানও -1, তাই উত্তর কিন্তু ডি। স্থূলকোণ হিসেবে ১১৫ বা ১১৫ দেখানো যাবে না। কারণ tan থিটার মান -1 -৪৫ এর কারণে হয় আর ১৩৫ এর কারণে হয়। ১৩৫ স্থূলকোণ, তাই উত্তরটা হচ্ছে 135। চলো আমরা নেক্সট জায়গা। ৩ টা বিন্দু দেওয়া আছে। সমরেখা হইলে x এর মান কি হবে? কেমনে করবা বলো? ঢালের সাপেক্ষে, ক্ষেত্রফলের সাপেক্ষে। ইচ্ছা। আমরা ঢাল দিয়ে করে ফেলি। এই ২ টা বিন্দুর ঢাল অবশ্যই এই শেষের ২ টা বিন্দুর ঢালের সমান হবে। সমরেখা হওয়া মানে প্রথমোক্ত ২ টি বিন্দুর ঢাল শেষোক্ত ২ টি বিন্দুর ঢালের সমান। তাহলে প্রথমোক্ত ২ টি বিন্দুর ঢাল এই যে এই m1 এর মান কত? m1 ইকুয়ালস টু কি হবে? শেষোক্ত ২ টি বিন্দুর ঢাল m2। তাইলে বলো আমরা যদি ঢাল বের করে ফেলি m1 এর মান, কোটি দ্বারা অন্তর্ভাগ ভুজ দ্বারা অন্তর 1 + 2 -5। এন্ড শেষ পর্যন্ত দুইটা বিন্দুর ভাগ 4 - 1 কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর -1 - তাহলে নিচে উপর পাইতেছো 3/x - 5। এপাশে পাইতেছো 3/-1 + x। তাহলে ৩, ৩ কাটা হয়ে গেলে আল্টিমেটলি আমরা পাইতেছি কত? পাইতেছি এরকম x - 5 + 1 + x = 0। তাহলে অঙ্কটা হচ্ছে 2x = 4, x এর মান আসে 2। x এর মান 2 কেবলমাত্র আমার সি অপশনের জন্য সঠিক। তাই আমরা সি টা পেয়ে যাচ্ছি। বুঝতে তো ভাইয়া? আমি এগুলো করতে কি কাটাকাটি ক্যালকুলেশন কম করছি। তোমরা একটু আগাড়ি করার চেষ্টা করে দেখো। উত্তর তোমরা বুঝবে। ওকে? চলো আমরা পরেরটাতে যাই। আবার বলা আমার শেষ নাই। আমি না তোদের বিরক্ত করতেছি এখানে। আমি এই টাইপের কোয়েশ্চেন বারবার আনতেছি। বিশ্বাস করো শেষ নাই। এই ধরনের কোয়েশ্চেন এত বেশি ইম্পোর্টেন্ট। অর্থাৎ এই একটা টপিক তোমার জিএসটি ভর্তি পরীক্ষার জন্য জাস্ট 7 স্টার হওয়ার দাবি রাখে। তাই এটাকে একটু মনোযোগ দিয়ে বুঝবে। এখানে বলছে y equals to -5x
প্লাস 9 রেখার সাথে লম্ব নতি কত? লম্ব নতি বুঝো? লম্ব নতি হইতেছে যে আ লম্ব রেখার ঢাল। নতি মানে ঢাল। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই রেখার ঢালটা নিয়ে আসবো। তারপর তার সাথে লম্ব রেখার নতি মানে লম্ব রেখার ঢালটা নিয়ে আসবো। ঠান্ডা মাথায় বুঝেন। এটা যদি আমরা কম্পেয়ার করি y ইকুয়ালস টু হচ্ছে mx প্লাস c, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে ঢালের মান m ইকুয়ালস টু হচ্ছে -5 এন্ড তোমরা এই -5 টা দাগাবে না। ভুলেও না। -5 কিন্তু উত্তর না। না, কেন না? কারণ এই রেখার নতি বের করতে বলে নাই। বলছে এই রেখার লম্ব নতি অর্থাৎ এটার উপর যদি কোন একটা রেখা লম্ব থাকে, সেই লম্ব রেখার নতি কত? ২ টা রেখা যদি পরস্পরের সাথে ঠিক সমকোণে অবস্থান করে, তাহলে প্রথম রেখার ঢাল m1 দ্বিতীয় রেখার ঢাল m2 হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল সমান কত হবে রে বলা মাইনাস। তাহলে ভাইয়া একটার ঢাল যদি হয় ৫ অ্যাকচুয়ালি -৫ তাহলে অপর ঢালটা কত হইতে বাধ্য? 1/৫ হইতে বাধ্য। তাই প্রথম ঢালটা যদি হয় -৫ তাহলে m2 এর মান এখানে রয়ে যাবে শুধু 1/৫ তবেই রেখাদ্বয় পরস্পর সমান লম্ব হবে এবং তার ঢালদ্বয়ের গুণফল হবে -1। তাই এই ম্যাথটার সঠিক উত্তর হচ্ছে 1/5 এটা। ওকে? এইটা দাগাইও না। এটা দাগাইও না। কারণ রেখার ঢাল জানতে চায় নাই, তার লম্ব রেখার ঢাল জানতে চাইছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সরলরেখার চ্যাপ্টারে আমরা সবাই ঘৃণা করার একটা বড় কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে সমীকরণ মনে রাখতে পারি না। সমীকরণের সংখ্যা প্রায় ১০টা ১২টার মতো। আমি যদি তোমারে বলি যে এই চ্যাপ্টার থেকে জাস্ট মোস্ট ইম্পোর্টেন্ট ৩ টা সমীকরণ মাথায় রাইখা দিলে মেক্সিমাম এমসিকিউ মিলে যায়। মেক্সিমাম সিকিউ তুমি মিলাইতে পারবা। তাহলে কেমন হয়? চলো একটু বোঝার চেষ্টা করি। সরলরেখাতে সবচেয়ে বেশি ফেমাস যে এমসিকিউটা থাকে, সবচেয়ে বেশি ফেমাস যে সমীকরণটা থাকে বেসিক্যালি সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তার বলবে x গুলো এখানে ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ and এটা হচ্ছে আমাদের x বোঝেন ভাইয়া? তো এই x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে আমরা যদি এগুলো একটা সরলরেখা অঙ্কন করি, ঠিক এরকম ধরো এটা হচ্ছে কোনো একটা সরলরেখা। এই রেখাটার বিশেষত্ব হচ্ছে এই রেখাটা x অক্ষরও ছেদ করছে, y অক্ষরও ছেদ করছে। রেখাটা x অক্ষকে যতটুকু ছেদ করছে সেই ছেদকৃত অংশের মান বা কর্তনকৃত অংশ যদি হয় a, তাহলে x অক্ষের ছেদ বিন্দুর মান হয়ে যাবে a, পাশে কিন্তু তোমরা এতটুকু বুঝো। কারণ x অক্ষের উপর কঠিন মান শূন্য। y অক্ষ থেকে যদি সে b পরিমাণ অংশ কর্তন করে থাকে, তাহলে y অক্ষের ছেদ বিন্দু হয়ে যাবে b, 0 না 0, b। y অক্ষের উপর তো x এর মান শূন্য। তাহলে এটা আসবে কি 0, b। কোন একটা সরলরেখা x অক্ষ থেকে a পরিমাণ অংশ কেটে নিলে, y অক্ষ থেকে b পরিমাণ অংশ কেটে নিলে, এই সরলরেখার সমীকরণটা কিন্তু স্মুথ x বাই x অক্ষের খণ্ডিত অংশ y বাই y অক্ষের খণ্ডিত অংশ ইকুয়ালস টু 1। এটা খুবই সুন্দর একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা অনেকগুলা কথা বলতে চাচ্ছে। প্রথম কথা যেটা জানাতে চাচ্ছে, x অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে a, y কে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে b এবং সরলরেখাটা x অক্ষকে ছেদ করছে a, 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করছে 0, b বিন্দুতে এবং এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে পরিমাণ ক্ষেত্র তৈরি করছে, তার ক্ষেত্রফলের মান সেটা হইতেছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভাই একটু ঠান্ডা মাথায় আমাকে বলো তো, ভূমিটা কত এখানে a, উচ্চতা কত b, হাফ ইনটু ab। এটা হইতেছে এই সরলরেখাটা, এই সমীকরণটা আমাকে যা বলতে চাচ্ছে সেটা। ঠিক আছে? এবার এই ইকুয়েশনে আরো কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। যেমন আমাদের এই জিএসটি ২৪-২৫ সেশনে আসা কোয়েশ্চেনটা দেখুন ভালো মতো মনোযোগ দাও। কোয়েশ্চেনে বলতেছে যে কোন একটা সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? তাহলে চিন্তা করে দেখো, আমার এখানে বলে দিছে 4x + 3y ইকুয়ালস টু হচ্ছে ৭৪। এখন আমরা জানি এটা কনভার্ট করতে হইব, অক্ষদ্বয়ের কথা বলে কনভার্ট করতে হইব x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 অর্থাৎ ইকুয়াল এর ডান পাশে কত বানাই দেব 1। তাহলে আমি 12 রে যদি 1 বানাইতে চাই 12 দ্বারা ভাগ করব, তাহলে হয়ে যাবে x/3 প্লাস y/4 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমি বলতে পারতেছি সে x অক্ষ থেকে কর্তিত করছে, x অক্ষ থেকে খণ্ডিত করছে 3 একক, y অক্ষ থেকে খণ্ডিত করছে 4 একক। অর্থাৎ এটা যদি হয় আমার x অক্ষ, y অক্ষ, তাহলে x অক্ষ থেকে 3 ঘর, y অক্ষ থেকে 4 ঘর। এটা হচ্ছে আমার সরলরেখা। তাহলে তুমি কি বলতে পারো উনারা কি আমার কাছে এখানে OA জানতে চাইছে? নাকি OB জানতে চাইছে? নাকি AB জানতে চাইছে? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য অর্থাৎ ঠিক এই AB পার্টটা জানতে চাইছে। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কি হবে? এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ৪। তাহলে এই অংশটা হয়ে যেতেছে ৫। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মান হচ্ছে ৫। ঠিক আছে? কেউ ভুলে ৩, ৪ নিয়ে কনফিউজড হয়ে যেও না। উনারা মূলত x অক্ষের খণ্ডিতাংশ কিংবা y অক্ষের খণ্ডিতাংশ জানতে চায় নাই। অক্ষদ্বয়ের মাঝখানে খণ্ডিতাংশ জানতে চাইছে। সেটার মান হচ্ছে ৫ একক। পিথাগোরাস সূত্র এই অনুসারে।
এক্সাক্ট সাইজের অঙ্কগুলোর দিকে তাকাও। যেখানে বলতেছে একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবিন্দু খণ্ডিত অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এরূপ একটা সমীকরণ নির্ণয় করো। সেম ম্যানারে আমরা যদি কোনো একটা সরলরেখা নিই, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের কথা বললেই অক্ষদ্বয় কথাটা থাকলে তোমার সিম্পল ওই সরলরেখাটাই মাথায় রাখবা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 0 1। তাহলে এটা হচ্ছে x a খণ্ডিত অংশ b, তাহলে x বাই a এটা হচ্ছে সমীকরণটা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এবং এই রেখাটা যদি এক্স অক্ষের ছেদবিন্দু যাচ্ছে সেটা হচ্ছে a, 0, y অক্ষের জন্য 0, b এবং বলছে এদের মধ্যবর্তী খণ্ডিত অংশ অর্থাৎ এই a, 0 আর 0, b a, b বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ যদি বলতে চাই a বিন্দু এবং আমার এই b বিন্দু ঠিক মাঝের এই c অথবা a, b বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে কিভাবে ম্যানটা করতে পারি? চিন্তা করে দেখেন ভাইয়া, এ বি এর মধ্যবিন্দু যদি এ কমা বি হয় তাহলে আমরা যদি এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি পাবো এ প্লাস 0/2 ইকুয়াল হচ্ছে এ। তাহলে আমরা পাইতেছি এ এর মান হচ্ছে টোয়াইস এ। ওকে, তাহলে আবার চিন্তা করতে পারি যে কোটি মধ্যবিন্দু হিসাবে যদি কোটি হিসাবে করি তাহলে পাইতেছি বি প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে বি। তাহলে আমরা বি এর মান পাইতেছি 2b। অর্থাৎ আলটিমেটলি সে এক্স অক্ষ থেকে যতটুকু কর্তৃত করছিল, তোমরা কি কনফিউজ হয়ে যাচ্ছ এ এর মাঝখানে? তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশ এ, a1, b1 বলে দিলাম। তাহলে এই স্থানাঙ্কটা হয়ে যাবে a1, 0, 0, b1। তাহলে দেখো তো আমার এখানে a1 এর মান হচ্ছে টোয়াইস এ, b1 এর মান হচ্ছে 2b। তাহলে x অক্ষতে কর্তৃত করতে সে টোয়াইস a পরিমাণ অংশ স্থানাঙ্ক অনুসারে, এবং y অক্ষতে কর্তৃত করছে সে টোয়াইস b পরিমাণ অংশ। এবং এটার উত্তরটা হচ্ছে ঠিক সেকেন্ড কোশ্চেনটা আমাদের। এই কোশ্চেনটা খুব ভালো মানের কোশ্চেন, কারণ স্টুডেন্টরা করবে কি এই কোশ্চেনটাতে বলে আছে কাইন্ড অফ ওরা a এবং b দেখা গেছে যে এখান থেকে a কাটা দিয়ে 1 ইকুয়াল টু 2 লিখে ফেলবো। না ভাইয়া, এই a হচ্ছে খণ্ডিতাংশের বিন্দু, আর বাম পাশে a1 টা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ। দুইটা কিন্তু সেম না, চলকের মাঝখানে ওনাটা বিভ্রান্তি রাখতে চাইছে। আগে চলো, আমাদের এই যে একটা প্রবলেম, ওটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এটা খুবই ভালো একটা প্রশ্ন, কোশ্চেনগুলো বিভিন্ন জায়গায় আসে দেখা গেছে। চলো এটা সলভটা শিখে নেই। মনে করো কোনো একটা সরলরেখা যদি থাকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার যে নির্দিষ্ট কোনো একটা বিন্দুগামী সমান্তরাল একটা সমীকরণ বের করতে পারো। অর্থাৎ যদি বলি যে x1 y1 বিন্দুগামী এবং উক্ত সরলরেখার উপর লম্ব এমন একটা সমীকরণ নির্ণয় করো এবং সমান্তরাল এমন একটা সমীকরণ। তাই এত বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ বের করার মেথড হচ্ছে সিম্পল ভাবে x এবং y এর সহগগুলো কি হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা হয়ে যাবে dx ay, মাঝখানে থেকে সিম্বলটা উল্টে দিবা, তাহলে এটা হয়ে গেছে মাইনাস ay ইকুয়াল টু সমান চিহ্নের ডান পাশে সিম্পল ভাবে করবা কি, এই বিন্দুগুলা বিন্দুগামী না, তাই বিন্দু দ্বারা সিদ্ধ করবো। অর্থাৎ এই বাম পাশটাকে বিন্দুগামী করে ডান পাশে সিদ্ধ করবা। অর্থাৎ বি টু এক্স এর জায়গায় x1, y এর জায়গায় সিম্পল একদম। ওকে, আর যদি বলা হয় এত বিন্দুগামী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে একদম সহজ। লম্ব রেখার সমীকরণ একটু ঝামেলা দেয়। এক্স এবং ওয়াই যেমন ছিল তেমন রেখে দিবা, না ইন্টারচেঞ্জ না চিহ্ন বদল করবা। জাস্ট বাম পাশ অনুযায়ী ডান পাশে বিন্দুটা বসায় দিবা, ax1 প্লাস by1। অর্থাৎ এটা কিন্তু আমার লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের শর্টকাট, এটা হচ্ছে আমার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়ের শর্টকাট। একদম সিম্পল দুটো ইকুয়েশন মাথায় রাখার চেষ্টা করো। আমার এখানে বলছে 3, 1 বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে আমি যদি বলি যে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নিতেছে সিম্পল x এবং y এর সহগুলো ইন্টারচেঞ্জ, তাহলে হয়ে যাবে 2x 3y, মাঝখানে চিহ্নটা উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস ইকুয়ালস টু বাম পাশ অনুযায়ী ডান পাশে বিন্দু বসিয়ে দেব। x এর জায়গায় বসিয়ে দেব 3, তো 3 দুগুণে 6, y এর জায়গায় বসিয়ে দেব 1, তাহলে 3 এ 15। সমীকরণটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 9 ইকুয়ালস টু 0। দেখো এই ম্যাথটা কত সহজে আমি 5 সেকেন্ডেরও কম সময় করতে পারছি। এই টাইপের এমসিকিউতে সময় বেশি অপচয় করা যাবে না। একটা গোল্ডেন এমসিকিউ 2x প্লাস 3y মাইনাস 9, অর্থাৎ ঠিক বি অপশন। পরের কোশ্চেনটাতে বলতেছে এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? মনে করো কোনটা সরলরেখা আমার কাছে আছে, এটা হচ্ছে সরলরেখাটা। এই সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস 0 এবং বিন্দুটা হচ্ছে ঠিক -1, -2 বিন্দু। এবার -1, -2 বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে আমার একটা লম্ব টানতে হবে। লম্বটা যদি টানি, সেই লম্বটা এই রেখাটার যে একটা লম্বের পাদবিন্দু আছে সেটাই কি আমার এই x মাইনাস 2 y মাইনাস 3 রেখার ছেদ বিন্দু না?
তাহলে আমাদের সিম্পলি এ বিন্দু থেকে একটা লম্ব টানলে লম্বের যেটা পাদ বিন্দু থাকে সেই পাদ বিন্দুটা আমাকে বের করতে হবে। তাহলে সিম্পলি ফার্স্টে আমরা একটা এবি রেখার সমীকরণ নিয়ে আসি। এবি রেখার সমীকরণটা হচ্ছে এই নিচে থাকা সিডি রেখার উপর লম্ব এবং এ বিন্দুগামী। তাহলে আমরা যদি বলতে চাই যে আমার এখানে সিডি রেখার সমীকরণ কোনটা, এই যে x - 2y - 3 = 0 এন্ড এবি রেখার সমীকরণ কোনটা, এবি রেখার সমীকরণ হচ্ছে সিডি এর উপর লম্ব এবং এ বিন্দুগামী। সিডি এর উপর লম্ব রেখার সমীকরণ বের করা হচ্ছে সহগদ্বয় ইন্টারচেঞ্জ অর্থাৎ 2x y চিহ্নটা উল্টে যাবে ইকুয়াল টু ডান পাশে বিন্দুগুলো বসায় তো বাম পাশ দেখে দেখে x এর জায়গায় বসাও -1 তাহলে -2 y এর জায়গায় বসাও -2 তাহলে -2 থাকতেছে 2x + y -4 এর জায়গায় +4 = 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এবার এই লম্ব রেখার সমীকরণ এবং এই সিডি রেখার সমীকরণের যে ছেদ বিন্দুটা আছে সেই ছেদ বিন্দুটাই হচ্ছে আমার সেই বি বিন্দুটা অর্থাৎ আল্টিমেট পাদবিন্দুটা। তোমরা যদি এই দুইটা সমীকরণকে সিম্পল ভাবে প্রতিস্থাপন অঙ্কনের বিভিন্ন পদ্ধতিগুলো সলভ করো তোমরা একটা স্থানাঙ্ক পাবা, সেই স্থানাঙ্কটা হচ্ছে উত্তর। আমি আর বের করলাম না। তোমরা এই স্থানাঙ্ক যেটা পাবা সেটা তোমার এই অংশগুলোর মাঝখানে নাই। না থাকার কারণ হচ্ছে যে এটার উত্তরটা ভুল আছে কোশ্চেনে। প্রশ্ন ঠিক আছে বাট উত্তর ঠিক মতো দেয় নাই। স্থানাঙ্ক তোমরা যেটা বের করবা সেটা হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক। তো বুঝতেই পারতেছো পাদবিন্দুর স্থানাঙ্ক মানে x, y থাকবে। অপশনে সবটি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে। তার মানে অপশনটা ভুল। চলো পরের কোশ্চেনে দেখি। সেম কোশ্চেনেই যেটা ইসলাম বিশ্ববিদ্যালয়ে 19-20 এ আসছিল সেই কোশ্চেনটাই আসছে জাতীয় কবি নজরুলের। কোশ্চেনে বলতেছে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে এত বিন্দু সংযুক্ত হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। আবার চলো ম্যাথটাকে একবার বুঝে নেই। এটা একটা ট্রিপল স্টার ম্যাথ মূল জিএসটি পরীক্ষার জন্য। কোশ্চেনে বলতেছে যে কোন একটি সরলরেখার অক্ষদ্বয়, অক্ষদ্বয় বলে আমি কোন সমীকরণটা দিই x/a প্লাস y/b হচ্ছে 1, ঠিক না? তাহলে এখানে এই যে সরলরেখাটা x অক্ষকে ছেদ করছে a বিন্দুতে, y অক্ষকে ছেদ করছে b বিন্দুতে, a এবং b এর খণ্ডিতাংশের সমদ্বিখণ্ডিত হয় 2,3 বিন্দুতে এবং আমাকে এই a এবং b বিন্দুর মধ্যবিন্দুর সমদ্বিখণ্ডিত বিন্দুটার সাপেক্ষে এই বেসিক সরলরেখাটা সলভ করতে। বলতো আমার এ বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে যাবে সেটা হচ্ছে a, 0। বি বিন্দুর স্থানাঙ্কটা কি হয়ে যাবে সেটা হচ্ছে 0, b। তাহলে a এবং b এর যে মধ্যবিন্দু সেটা কি আমার c না? তো c বিন্দুর স্থানাঙ্কটা কেমনে বের করবো? সিম্পল ভাবে মধ্যবিন্দুর শর্টকাট করো অর্থাৎ a + 0/2 = 2, b + 0/2 3। তাহলে এখানে a এর মান হচ্ছে 4 এন্ড b এর মান হচ্ছে 3 দুগুণে 6। তাহলে এখানে সমীকরণে আমরা a এবং b এর মানটা বসায় দেই। থাকতেছে x/4 প্লাস y/6 = 1। তাহলে চেষ্টা করে দেখেন ভাইয়া 4 এবং 6 এর লসাগু যদি করে ফেলি এখানে লসাগু ভুলে গেছি। 2 দুগুণে 4 আর 12 12 12 কোনটাতে আছে? b তে আছে। b হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? এটাকে সলভ করলে সিম্পলিফাই করলে b টা হচ্ছে সঠিক উত্তর। জাতীয় কবি নজরুলের আশাটা খুশি। পরেরটা বলছে এত ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? আচ্ছা একটা সরলরেখা আছে, এত ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? তাহলে ধরো একটা সরলরেখা আছে, এটা হচ্ছে ঠিক এবি সরলরেখা। এবার এবি সরলরেখার ঢাল m of ab সেটা বলে দিচ্ছে কত রে? 13/2। মানে সরলরেখার উপর লম্ব এবং নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ আছে ধরো সিডি। এবারে সিডি রেখার সমীকরণটা কত বিন্দুগামী সিডি? সেটা হচ্ছে -3, 1 বিন্দু। তাহলে বললাম ভাই একটা কথা বলছো সেটা হচ্ছে যে এবি রেখার ঢাল যত তার সাপেক্ষে আমরা সিডি রেখার ঢাল বের করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে এবি রেখা এবং সিডি রেখা পরস্পর লম্ব। যদি লম্ব রেখার ঢালের গুণফল আলটিমেটলি কত? -1। তাহলে m of ab এবং cd হচ্ছে -1। এবি রেখার ঢাল যদি হয় 13/2 তাহলে সিডি রেখার ঢালটা আসবে -2/13। এখন দেখো সিডি রেখার ঢাল সেটা হচ্ছে আমার -2/13। কোন একটা রেখার ঢাল জানা আছে, বিন্দু জানা আছে, সমীকরণ বের করার উপায় কি? খুব সিম্পল। আমরা বলতে পারি y - y1 ঢাল ইনটু x - x1। তাহলে সিম্পলি ভাবে একটা কাজ করে ফেলো y - y1 সেখানে y1 হচ্ছে বিন্দুটা -2,13 এত ঢাল বিশিষ্ট এত বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে চাইতেছি। তাহলে এই রেখাতে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1। তাহলে y1 এর মান বসাইলে y - 1 -2/13 x মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 13y - 13 -2x - 6। তাহলে আমরা একটা কাজ করি এটা ছোট করে নিই।
যদি ছোট করে ফেলি তাহলে আমরা পেয়ে যাবো এরকম যে 2x প্লাস 13y, এখানে 13 থেকে 6 চলে গেল 7 ইকুয়াল টু 0। ওকে, তো এটা হচ্ছে অপশনের 2x প্লাস 13y মাইনাস 7, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। মৌলানা ভাসানী আসার কোশ্চেন। ওকে, কোথায় কোন জায়গাতে আসছে জিএসটির কোশ্চেন এবছরের একটা আমাদের মধ্যে একটা এবছরে আমাদের মধ্যে একটা বাজে রিউমার টাইপ বলবো নাকি জিএসটি নিয়ে একটা বাজে মনস্থাপনের মধ্যে ঘুরতেছে বা একটা ভুল ধারণা। জিএসটি নিয়ে একটা বিভ্রান্তি ঘটতেছে সবার মধ্যে যে এবছর প্রশ্ন হয়তো ইসলামী বিশ্ববিদ্যালয় করবে। এই কোশ্চেনটা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন ফলো করে করা উচিত। এমন কোনো কিছু করবা না। জিএসটি প্রশ্ন সহজও করতে পারে, কঠিনও করতে পারে। তাই তোমার উচিত ওই ইউনিভার্সিটির প্রত্যেকটা কোশ্চেন দেখে যাওয়া। অর্থাৎ ওই চ্যাপ্টারের উপর যত রকমের কোশ্চেন হতে পারে, সহজ হলে সহজ, কঠিন হলে কঠিন। কঠিন প্রশ্ন হলে তুমি তখন কাকে চিন্তা? কঠিন প্রশ্নগুলো দেখার চেষ্টা করো, সহজগুলো দেখার চেষ্টা করো। কঠিন যত রকমের প্রশ্ন হতে পারে আমি চেষ্টা করছি ওই ইউনিভার্সিটির আলোকে সবগুলোকে রাখার, কোনটাকে বাদ দিচ্ছি না। অর্থাৎ আমি ওই প্লাগ করে আগে অল্প, অল্প কোশ্চেন করাচ্ছি না। আমি তখনই এই ধরনের কোশ্চেন করাইতেছি। দেখা যাচ্ছে সেম কোশ্চেন ৩-৪ বার আসতেছে দেখো। ওকে? তো দেখো এই যে আরেকটা কোশ্চেন আছে। এত বিন্দুগামী মওলানা ভাসানীর কোশ্চেন। এক্স অক্ষের উপর লম্ব সরলরেখার সমীকরণ কোনটি? তাহলে চিন্তা করে দেখো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ যেটা কত বিন্দুগামী? 4, -7। then 4, -7 বিন্দুটা হচ্ছে 4, -7, অর্থাৎ এটা হচ্ছে 4, -7 বিন্দু। হচ্ছে x axis, এটা হচ্ছে 4, -7। তাহলে চিন্তা করে দেখো তো, যেই রেখাটা x অক্ষের উপর লম্ব এবং 4, -7 বিন্দুর মধ্যে দিয়ে গেছে, সেই রেখার সমীকরণটা কি হবে? আমরা তো জানি x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ অথবা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x constant। ওকে, x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল এটার সমীকরণ খুব সিম্পল, সেটা হচ্ছে x ইকুয়াল টু কনস্ট্যান্ট k। এখন যদি আমরা কনস্ট্যান্টের মানটা জানতে চাই, সেই কনস্ট্যান্টের মানটা হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বের মান হচ্ছে 4 একক না? তাহলে এখানে x ইকুয়াল টু 4 হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ x ইকুয়াল টু 4। তাই আসলে শেষে কি আছে সঠিক উত্তর? লাস্ট ওয়ান। দুইটা রেখা সমান্তরাল কিংবা লম্ব হওয়ার শর্তগুলা কি কি? মনে করো তোমার একটা রেখা আছে, এটা হচ্ছে ax প্লাস by c ইকুয়াল টু 0। চিন্তা করো, তার পাশে আমরা তাহলে এভাবে চিন্তা করতে পারি ax1 by1 দিয়ে দিই সুবিধার জন্য। ধরো আরেকটা লেখা হচ্ছে যে ax2 প্লাস by2 প্লাস c2 ইকুয়াল টু 0। দুইটা রেখা, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার কতগুলো শর্ত আছে। প্রথম কথা হচ্ছে রেখাদ্বয় সমান্তরাল হলে যে ঢাল দুইটা সমান হবে। অর্থাৎ প্রথম রেখার ঢাল যদি হয় m1, দ্বিতীয় রেখার ঢাল যদি হয় m2, তাহলে m1 এবং m2 যদি সমান হয় তাহলে রেখা দুটো পরস্পর সমান্তরাল। সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে। যদিও পিছনে এমসিকিউ পরে দিতে চাই, আমি এগুলো বলছি একবার অথবা বিভিন্ন জায়গায়, তবু একবার বলে দিই কুইকলি। এবং দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন? যদি তাদের ঢাল দুইটার গুণফল কত হয়ে যায় -1 হইলে তখন আমরা বলি যে রেখা দ্বয় পরস্পর লম্ব। আর দুইটা রেখা যদি সমান্তরাল হয় তবে তাদের এক্স এবং ওয়াই এর সমান হবে কিংবা অনুপাত সমান। তো সমান্তরাল হলে আরেকটা সিম্পল টেকনিক, সিম্পল কথা, সেটা হচ্ছে এক্স ও ওয়াই এর সহগ অনুপাত সমান। এটা মাথায় রাখবে, অনুপাত সমান। চলো আমরা একটা এমসিকিউ করি। যেমন আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, এই দুইটা সরল রেখা দ্বয় সমান্তরাল হবে যদি কে এর মান কত হয়? আমরা তো জানি দুইটা রেখা সমান্তরাল হলে এক্স এবং ওয়াই এর সহগের অনুপাত সমান। তাহলে কে মাইনাস ওয়ান এক্স এর সহগের অনুপাত ইকুয়ালস টু ওয়াই এর সহগের অনুপাত কে প্লাস ওয়ান, কি পরস্পর সমান। তো সহগের অনুপাত সমান্তরাল কাজ করে হলেন ভাইয়া 9k মাইনাস 9 7k প্লাস 7। তবে যদি 2k ইকুয়ালস টু 9 7 16, কে এর মান আসতেছে 8। 8 হচ্ছে আমাদের অপশন সি নাম্বার। এটা একটু মাথায় রাখবা, সমান্তরাল হলে সরল অনুপাত দুইটা কি হয়ে যায়? কোন একটা রেখা যদি ঠিক এই উপরের সরলরেখার সমীকরণে কোন একটা সরলরেখা যদি এই ফরম্যাটে অবস্থান করে, অর্থাৎ ax1 বা ax প্লাস by প্লাস c ফরম্যাট, সুতরাং কথা ডান পাশে যদি শূন্য হয় সেক্ষেত্রে ঢাল বের উপরে হচ্ছে m ইকুয়ালস টু মাইনাস x এর সহগ উপরে, নিচে হচ্ছে y এর সহগ। ঠিক আছে? সব পার্টটা
এবং এইটুকু জানা থাকলে আমরা যদি আমাদের পরের এমসিকিউটা করি, যেমন এই প্রথম রেখাটা, এই রেখার ঢালটা বের করে নিয়ে আসেন x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তার ঢাল m ইকুয়াল টু পেতে পারো মাইনাস x এর সহগ বাই y এর সহগ। m এর ঢাল হচ্ছে মাইনাস 1। ওকে, যদি দ্বিতীয় রেখাটা নিয়ে কল্পনা করো তাহলে দ্বিতীয় রেখাটার ঢাল m ইকুয়াল টু মাইনাস 1। দেখো দুইটা রেখার ঢাল দুইটার গুণফল কত হইতাছে মাইনাস 1 হইতাছে। রেখার ঢাল দুইটার গুণফল যদি মাইনাস 1 হয় তবে এই রেখা দুইটা পরস্পর কি হবে, লম্ব হবে। একটু আগে তো বানাইছিলাম, এটা হচ্ছে কি নাম্বারটা, কি নাম্বার। চলো পরেরটাতে যাই। পরেরটাতে বলতেছে আর এর মান কত হইলে এত এত বিন্দুগামী সরলরেখাটি এত 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 লম্ব হবে। সিম্পল কথা। তাহলে এই দুইটা বিন্দুগামী রেখার যে একটা ঢাল থাকবে m1 এবং এই সরলরেখার যেটা ঢাল থাকবে m2, রেখা দুইটা পরস্পর লম্ব হইলে ঢাল দ্বয়ের গুণফল কত হয়ে যাবে, -1। প্রথম রেখার ঢাল m1 নিয়ে আসো, 40 দ্বারা অন্তর ভাগ বুঝতে অন্তর r -6 -4 -2। দ্বিতীয় রেখার ঢাল m2 নিয়ে কিন্তু ভাইয়া দেখি মাইনাস x এর সহগ বাই y এর সহগ, তাহলে আমরা পাইতেছি m2 মাইনাস হাফ। এটা গুণফল কত হয়ে যাবো, আমরা যদি দেখি -6 আর -6 ইনটু হাফ ইকুয়াল টু হচ্ছে -1। সর্বপ্রথম মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দিছি, তাহলে আমরা পাইতেছি আর -6 ইকুয়াল টু হচ্ছে 6 গুণ 12 আর ইকুয়াল টু হইতাছে 18। অর্থাৎ অপশন সি নাম্বারটা সঠিক। ঠিক আছে, চলো পরেরটাতে যাই। পরের এমসিকিউটা কি বলতেছে, পরেরটাতে বলতেছে এত বিন্দুগামী কোন সরলরেখা x অক্ষ আচ্ছা এটা এবার এমসিকিউ আমরা হয়তো বা করছি আগে, আরেকবার দেখা দিই। চলো বলতেছে এত বিন্দুগামী কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ যথাক্রমে a এবং b বিন্দু ছেদ করে যেন এই শর্ত মেনে চলে। এই পার্টটা ইম্পর্টেন্ট। সরলরেখাটির সমীকরণ কত? তাহলে যখনই বলা হয় x অক্ষ এবং y অক্ষের ছেদ করছে তাহলে সিম্পলি কোন সরলরেখায় কাজ করব, বই শিখেছি না যে x অক্ষের খন্ডিত অংশ যদি হয় a, y অক্ষের অংশ যদি হয় b, তাহলে সরলরেখা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। x অক্ষের খন্ডিত অংশ হচ্ছে কত, ধরো a একক, তাহলে এই সরলরেখা হচ্ছে এরকম o থেকে x অক্ষের ছেদ করছে a বিন্দুতে, y অক্ষরে b বিন্দুতে, এটা হচ্ছে a একক, এটা হচ্ছে b একক। বলে দিতে এখানে মূল বিন্দু এমন ভাবে ছেদ করে যেন সরলরেখাটা OA 2OA প্লাস OB ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখুন তো 2OA প্লাস OB ইকুয়াল টু যদি 0 চিন্তা করি, O থেকে A দূরত্বটা কিছু সমান A এর সমান, তাহলে টুয়াইস দিন। O থেকে B দূরত্বটা B এর সমান, তাহলে B ইকুয়াল টু 0। তার মানে 2A ইকুয়াল টু হইতেছে -B, মাথায় রেখে তবে আবার এই সরলরেখার কত বিন্দুগামী, -2 -5 বিন্দুগামী। সরলরেখা যদি -2 -5 বিন্দুগামী করি, -2 বাই A -5 বাই B ইকুয়াল টু 1। b এর মান হচ্ছে -2, এ বসায় দাও, -2 বাই a প্লাস মাইনাস a প্লাস উপরে -5, b এর হচ্ছে -2a ইকুয়ালস টু হচ্ছে 1। মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা ওটা করে ফেলি, হচ্ছে 5 বাই 2a -2 বাই a ইকুয়ালস টু 1। 2a থাকতেছে, 2a ইকুয়ালস টু 1, a এর মান হচ্ছে হাফ। a এর মান যদি হাফ হয়ে যায় তাহলে b এর মান হয়ে যাবে -1। তো সরলরেখার সমীকরণটা নিয়ে আসতে হবে আলটিমেটলি x বাই a এর মান হচ্ছে হাফ, y বাই b এর মান হচ্ছে -1 ইকুয়ালস টু 1। তো পাইতেছি 2x মাইনাস y মাইনাস 1 ইকুয়ালস টু 0। 2x মাইনাস y ইকুয়ালস টু 1, এই যে এটা সঠিক উত্তর। ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে, মনে থাকবে। ধরেন আর অল্প কিছু এমসিকিউ আছে, চেষ্টা করি। বলতেছে এত সরলরেখার লম্ব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে। আমরা জানি এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করার উপায় হচ্ছে কি x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ 7x 3y, মাঝখানে চিহ্নটা উল্টে যাবে এবং বাম পাশে নদী ডান পাশে বিন্দু বসায় দেবো। x এর জায়গায় বসায় দিই 2, 7 ইনটু 2, y এর জায়গায় বসায় দেবো 1। তাহলে আমরা পাচ্ছি 7x 3y 14 বিয়োগ 11, পাচ্ছি 7x minus 3y minus 11 equals to 0। সমীকরণটা, তাহলে এটা হচ্ছে ঠিক প্রথম প্রাইম সিরিজ। নেক্সট ওয়ান দেখি, বলতেছে নিচের কোন রেখাটি এত এবং এত দূরে রেখা ধরে ছেদবিন্দু দিয়ে যায় এবং এক অক্ষের সাথে লম্ব। তাহলে প্রথম রেখাটা হচ্ছে আমাদের x plus y equals to 6। দ্বিতীয় রেখাটা হচ্ছে আমাদের x minus y plus 2 equals to 0। ওকে, ছোট করে নিছি বা আমরা বলতে পারি x minus y equals to -2। কেন বলতে পারি x minus y equals to হচ্ছে -2। তো চিন্তা করে দেখেন তো ভাই, আচ্ছা কিন্তু এটা খুব ব্যাপার না, একবার যোগ করে দিলাম, বিয়োগ করে দিলাম। এটা যদি একবার যোগ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x equals to 4, তাহলে x এর মান আসে 2। বিয়োগ করে দিলে আমরা পাইতেছি, আর যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা পাবো 2y equals to হচ্ছে 8, সেক্ষেত্রে y এর মান হচ্ছে 4। তাহলে ছেদ বিন্দুটা কত, x, y, সেটা হচ্ছে 2,
4। এখন দেখো x অক্ষের উপর লম্ব, তার মানে কি y অক্ষের সমান্তরাল না? y অক্ষের সমান্তরালের সমীকরণ মানে x ধ্রুবক, এখানে ধ্রুবকের মধ্যে হচ্ছে 2, তাই x 2 হচ্ছে মশাই। চলে? চলে। এরপরটাতে যাই। আদার্স পার্টে কি রাখছি? বোঝার চেষ্টা করি। আচ্ছা, আ আজকে this is the last one question for today. বলতেছে এত ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এত ত্রিভুজের ভরকেন্দ্র হয়, তবে অবশিষ্ট বিন্দু কত? মনে করো কোন একটা ত্রিভুজ যদি রাখা থাকে। এবার এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিচ্ছে ওনারা 2,7, অবশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বলে দিচ্ছে ওনারা 6,1 এবং ফাইনালি সি শীর্ষবিন্দুটা আমাকে বের করতে হবে x, y এবং তার ভরকেন্দ্র g এর মান বলে দিচ্ছে ওনারা 6,4। ত্রিভুজের ৩ টা শীর্ষবিন্দু জানা থাকলে বর্গকেন্দ্রের মান বের করা খুবই সোজা। বর্গকেন্দ্রের ভুজ 6 হবে ৩ টা শীর্ষবিন্দুর ভুজের গড়, অর্থাৎ x প্লাস 6 প্লাস 2/3। তাহলে আমরা যদি করি x থাকতেছে ৩ × ১৮ বিয়োগ ৬ বিয়োগ ২, তাহলে আমরা পাচ্ছি ১০। স্থানাঙ্কের মধ্যে কেবলমাত্র বি অপশনটাতে ১০ আছে। আমি একটু চুরি করবো। আমি বিটা লাগাই দিব আর y চেক করব। অনেক এমন সময় এমন হয় যে অর্ধেক অঙ্ক করলে অপশন পাওয়া যায়। চেষ্টা করিও এরকম যদি অঙ্ক পাওয়া যায় তাহলে তো লাকি তুমি অনেক। আদারওয়াইজ পুরাটাই করতে হবে। এই ছিল আমাদের সরলরেখা চ্যাপ্টারের A to Z যত রকম কোয়েশ্চেন পাওয়া। এখানে টোটাল ৮ টা কনসেপ্ট, এর বাইরে আর কোন কোয়েশ্চেন নাই বললেই চলে। মানে আর কোয়েশ্চেন বানানো যায় না। এর থেকে কঠিন কোয়েশ্চেন হয় না। এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকতেছে। তোমরা চেষ্টা করবা এই ৮ টা কনসেপ্টের আলোকে তোমার যে সাপোর্টিং বইটা আছে সেই বই থেকে যতটুকু পারো কোয়েশ্চেন গুলো শেষ করার, বেশি চর্চা করার, অ্যান্ড অবশ্যই পরীক্ষা দেওয়া। আজকে এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।